সে উত্তর দেবে, উত্তর দিতে না পারলে ঘর থেকে শ্রীঘরে যাবে। আর এখানে তারকেশ্বর আপনারা ভাবতেই পারছেন না, সেও চলে যাবে। কাকলি ঘোষ দস্তিদার তিনিও তার সমস্ত রকম যে তৃণমূলী পদে ছিলেন সেইগুলো ত্যাগ করেছেন, আজই ইস্তফা দিয়েছেন। এই তো সন্ধে হয়েছে। যে যখন তারা লক্ষ্মীর ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করেছিল, এক দেড় পাতার মধ্যে সেখানে কমপ্লিট হয়ে গেছে, যে কি এমন আছে যে 12 পাতা ধরে ফর্ম ফিল আপ করতে হচ্ছে? আচ্ছা, সকালে নেবে, বিকেলে খরচ। তাহলে প্রথমেই সিএম নিউজ মিডিয়া আপনাকে স্বাগত জানাই। প্রথমেই যেটা বলবো যে বিপুল ভোটে তারকেশ্বরের মানুষ আপনাকে জয়যুক্ত করেছেন, কতটা কি ভেবেছেন আপনি তাদের জন্য? দেখুন, আমি ভোটে লড়তে গিয়েছিলাম যে বিষয় বলে, 5টা সুরক্ষার কথা বলে, ছেলে মেয়েদের চাকরি আর শিক্ষা, মেয়েদের সুরক্ষা, আলু ধানের দাম, ভালো হাসপাতাল আর নাগরিক পরিষেবা। নাগরিক পরিষেবা মানে ভালো বাড়ি, ভালো রাস্তা, ভালো পানীয় জল, ভালো ড্রেনেজ ব্যবস্থা, এবং মাসে আমাদের অন্নপূর্ণাদের জন্য মাসে 3,000 টাকা। এবং তার সঙ্গে সঙ্গে যুব সমাজ যারা চাকরি করার বয়স পেরিয়ে গেছে, আমরা তো একটা সময়, অন্ধকার সময় দেখেছি সিপিএম এবং তৃণমূলের আমলে, তো যাদের আমাদের এজ রিল্যাক্সেশন হয়েছে, কিন্তু তারপরেও যারা পারছে না তাদের জন্য লোনের ব্যবস্থা, এবং ছেলেদের জন্য মানে 3,000 টাকা তাদের মাসে। এবং তার সঙ্গে সঙ্গে তারকেশ্বরের সব থেকে বড় অসুবিধা এখানকার স্বাস্থ্য ব্যবস্থা। সেই স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করার জন্য আমরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা সরাসরি কথা বলেছি, একাধিক বৈঠক হয়েছে, স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। এখানকার তারকেশ্বর গ্রামীণ যে হসপিটাল রয়েছে সেটা যাতে ঠিক করা সম্ভব হয় তার জন্য আমরা ব্যবস্থা করেছি। তার সঙ্গে সঙ্গে আরও বিষয় রয়েছে, যেমন তারকেশ্বর তারকনাথ করিডোর, বাবা তারকনাথ করিডোর, তার সঙ্গে সঙ্গে শ্রাবণী মেলা রয়েছে, সেটা ঠিক করে করতে হবে। দমকল এখানে একটা লাগবে। আমি প্রতিশ্রুতি যা দিয়েছিলাম তার থেকে আরো বেশি কাজ আছে। রেল গেটের সমস্যার সমাধান করতে হবে। এইগুলোতে প্রতিদিন আমরা মিটিং করছি, প্রতিদিন বসছি, ঠিক করছি। আপনি আমার রিসেন্ট সোশ্যাল মিডিয়াতে যে ছবি দেখেছেন সেখানেও বুঝতে পেরেছেন যে আমি মোট 5টা বিষয় নিয়ে গিয়েছিলাম, 6টা বিষয় নিয়ে। ভিশন তারকেশ্বর, আইটি হাব, তারকেশ্বর বাবা তারকনাথ করিডোর, এবং তার সঙ্গে স্টেডিয়াম, হেলথ এবং পটেটো করিডোর। একমাত্র বিধায়কই বলতে পারেন যিনি স্বকণ্ঠে উঠে সিএমের সামনে বলেছেন, এবং বলার আমাদের সুযোগ ছিল তাই বলতে পেরেছি। ধন্যবাদ মুখ্যমন্ত্রী। আমি বলেছি যে অনেক কষ্ট কৃষকদের, এবারে আলু চাষটা পুরো শেষ হয়ে গেছে, যাতে সমবায় সমিতি থেকে যে লোনটা দেওয়া হয়েছে সেই লোনটা মকুব করা হয়। উনি শুনেছেন, উনি বলছেন, দেখছি আমি ফর্মালি যেটুকু কথা হয়েছে দেখছেন বলেছেন। দেখুন, আমাদের এটা বুঝতে হবে, জানতে হবে, আমাদের তো দাবি রয়েছে, কিন্তু যেভাবে একের পর এক জায়গা থেকে লোন নিয়ে আগের সরকার চালিয়েছে বিপুল পরিমাণ টাকা, সিপিএম তো একটা ধার রেখে গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সারা মানে জামানা ব্যান্ড বাজিয়ে গেছেন আর বলে গেছেন আমি কি করব। কিন্তু আমরা সেটা করব না। আমরা সবকিছু ব্যয় কমিয়ে, সরকারি ব্যয় কমিয়ে আমরা যতটুকু করা যায় মানুষের জন্য করবো, এবং 100% করবো। তো কৃষকদের জন্য পটেটো করিডোরের কথা বলেছি, এই জন্যই বলেছি যে আলু ধানেরটা ঠিক হয়ে গেছে, 3100 টাকা কুইন্টাল পাওয়া যাবে, কিন্তু আলুর জন্য কি, আপনি প্রচারে এসেও দেখেছেন আলুর দাম নেই, তৃণমূলের ভোট নেই, আমি নিজে বলেছি। আলুর জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। আলু বীজ যেখান থেকে আসবে, তারপর আলুটা চাষ হবে, কত হেক্টর চাষ হচ্ছে, কত ফলন হতে পারে সে বছর, ফলনের সময় আনুপাতিক একটা সার্ভে, যে কটা করে আলু বেরোচ্ছে কাঠাতে, এটা আপনি হয়তো বুঝতে পারবেন না বা অনেকেই বুঝতে পারবেন না, কিন্তু যারা চাষ করেন তারা বুঝতে পারবেন। আমি জানি, আমার চাষের সঙ্গে যুক্ত, তো কাঠাতে কটা করে আলু বেরোচ্ছে, কোন কোন জেলা ভিত্তিক আলু মানে একটা সেগ্রিগেশন হয়, যেমন
হুগলির ওপারে আপনি যতই ভালো চাষ করুন, আপনার 5টার বেশি বা চারটের বেশি আলু বেরোবে না। কিন্তু অন্যদিকে যেখানে রিভার জোন আছে, মানে নদীর পলিটা পড়ে, সেখানে কিন্তু 5টা 6টা আলু আরামসে বেরিয়ে যাবে। যেমন আমার তারকেশ্বর বিধানসভা, এখানে যে আলু চাষ হয় সব থেকে ভালো মানের যে আলু, সেই আলু এখানে চাষ হয়। ঠিক আছে, যে আলুটা আমরা বেশি টাকায় কেনার কথা বলি সেটা হচ্ছে চন্দ্রমুখী। কিন্তু চন্দ্রমুখীরও অবস্থা খারাপ, মাথায় হাত ঠুকছে। কেন হয়? কারণ এই যে নদীটা যায়, নদী বন্যা হয়, পলি পড়ে, তার জন্য এই ভালো আলুটা এখানে চাষ হয় চন্দ্রমুখী। তো চন্দ্রমুখীরও আবার এখানে ভালো ফলন হয়, কিন্তু সেটাও হয় না। তো এই যে সেগ্রিগেশন করে করে, সার্ভে করে করে আমি বুঝতে পারলাম যে এই জেলায়, মানে সঙ্গে সঙ্গে এটা সার্ভে করতে বেশি দিন লাগবে না, একদিন লাগবে। শুধু যারা অফিসাররা রয়েছে, এগ্রিকালচার অফিসার, খোঁজ নিয়ে নেবেন যে কাঠাতে কটা করে আলু বেরোচ্ছে গড়ে। তাহলে আমার উৎপাদনের হিসাবটা আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবো, যে আমার কত হেক্টর চাষ হয়েছে পুরো রাজ্যে, আমি হিসাব পেয়ে যাবো। তাহলে আলু যত পরিমাণ রয়েছে তার থেকে আমার, তার আগে আমাকে পরিকল্পনা বসে করতে হবে। বড় করিডোর এটাই পরিকল্পনা করলাম যে এত আলু বেরোলে আমাকে এই জায়গায় পাঠাতে হবে, এত আলু বেরোলে আমাকে এই জায়গায় পাঠাতে হবে। তাহলে স্ল্যাব তৈরি হয়ে গেল। এবার আপনি ধরুন 5 গাড়ি আলু আপনার কাছে আছে, আপনার ঘরে 5 গাড়ি আলু আছে, 5 গাড়ি আলু থাকলে আপনি এখানে দেবেন। আপনার যখন সেটা 5 গাড়িতে 10 গাড়ি হয়ে যাবে, আপনি যদি সেখানেই শুধু একমাত্র ভরসা রাখেন, তাহলে তো আপনার দাম পড়বে। 10 গাড়ির জন্য আলাদা একটা জায়গা দেখতে, সেগ্রিগেশন করতে সেটা। এবং স্টার্চ কিভাবে বার করতে হয়, স্টার্চ আমাদের বাইরের দেশে পাঠানো, এবং পটেটো যে চিপস তৈরি হয় সেগুলো কি করে করা যায়, এটার জন্য একটা পুরো পরিকল্পনা দরকার। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আলু চাষিদের কোমরটা ভেঙে দিয়েছে, এটা আমরা জানি, সবাই জানে, তাই কৃষকরা বিজেপির পাশে থেকেছে। কিভাবে ভেঙেছে? বাইরের রাজ্যে আলু চাষ শুরু হয়ে গেছে। আগে যেখানে আলু চাষ যেত, এখান থেকে চাপাডাঙ্গা থেকে লরি করে বিহারে আলু গেছে, আপনার উড়িষ্যাতে আলু গেছে। গল্প করছিলেন অনেক আলু ব্যবসাদাররা এসে, চাষিরা এসে, এখান থেকে চাপাডাঙ্গা আলুর হাব। তো এখন সেই পরিস্থিতি নেই, আস্তে আস্তে ফিরবে। পটেটো করিডোরের ফুল প্ল্যান রয়েছে, আপনি যদি সময় দেন আমি চেয়ে নিতে পারি। দাদা দেখুন, এখানে কিন্তু আছে, আমরা তৈরি করেছি। চিপসে কত তৈরি করা যেতে পারে, বা ইথানলে কোনো ব্যবহার করা যায় কিনা, আমরা এগুলো পুরো প্রপোজাল দিয়েছি সিএম এর দফতরে। আমরা এটা প্রপোজাল দিয়েছি যে কিভাবে করা যায়, এবং সেখানে আমরা নাম দিয়েছি ভিশন তারকেশ্বর। তারকেশ্বরের জন্য কি কি ভিশন রয়েছে? পটেটো করিডোর রয়েছে, এবং প্রোডাকশন কি প্রসেস কি করে করা যায় সেটা রয়েছে, ভিশন তারকেশ্বর। এবং তার সঙ্গে সঙ্গে হেলথ, যেটা আমি বলছিলাম, আরো বিস্তারিত বলে দিই। আমাদের এখানকার হসপিটালটা যেটা, সেই হসপিটালের অবস্থা খারাপ। তার জন্য অলরেডি পরিদর্শন করে এখানে কিন্তু মেডিকেল চিফ অফিসারকে জানিয়ে দেওয়া হচ্ছে, হুগলি সাব ডিভিশন থেকে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই যে স্ট্রাকচার রয়েছে এটা বিপজ্জনক, এর জন্য একটা নতুন স্ট্রাকচার প্রয়োজন। এবং হেলথ কিভাবে তৈরি করতে পারবে, স্ট্রাকচার কি পরিষেবা করতে হবে, তা কিন্তু আমি তৈরি করে গেছি। আমি পড়াশোনাটা ঠিক করে করি, রেজাল্ট তার জন্য ভালো হয়। ভোটের হোক বা আমার কর্মজীবন হোক, আগের যেটা ছিল মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, কি পরিস্থিতি, এটা পুরো ডিটেলিং প্ল্যান এটা করে আমি সিএম এর কাছেও সেদিন দিয়ে এসেছি, দপ্তরে জমা দেওয়ার বাকি আছে। এটা দেবে। এখানে একটা স্টেডিয়াম প্রয়োজন, বারবার বলেছে ভোটের সময়। আমি কিন্তু নিজের মুখে বলিনি স্টেডিয়ামের কথা, কিন্তু মানুষের চাহিদা ছিল, সেটার জন্য আমরা করে গেছি, জায়গা পর্যন্ত ঠিক করে গেছি। ফায়ার স্টেশন প্রয়োজন, ভাই ভোটের সময় বলিনি, আপনি এসেছেন ভোটের সময়, কিন্তু মানুষ জিতে আসার পর আমাকে বলেছে ফায়ার স্টেশনটা প্রয়োজন। মানে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম তারপরে ফায়ার স্টেশনের জন্য কোথায় ফায়ার স্টেশন হবে, জমি দেখে কদিনের মধ্যে কি কেন করতে হবে। কারণ এখানে আপনি জানেন যে শ্রাবণী মেলা হয়, চৈত্র মাসের মেলা হয়, সেই গুরুত্বপূর্ণ সময়ে একটা ছোট্ট ফায়ার স্টেশনে কিছু হয় না। এবং একটা ছোট্ট, মানে তারকেশ্বরের মিডিল অফ হাটে, মানে তারকেশ্বরের শহরে আছে, গ্রামীণে কি হবে? যখন খড়গাতে আগুন লাগে, দাউ দাউ করে গোয়ালে আগুন লেগে যায়, গবাদি পশুরা মারা যায়, তখন কি হবে? এবং আমি এগুলো করতে করতে এত ভিতরে ঢুকেছি, খুব ইমোশনাল হয়ে গেছি। মানে এটা করতে হবে। বাবা তারকনাথ করিডোর কিভাবে তৈরি করবেন, কেন তৈরি করবেন, ডিটেলিং প্ল্যান করে আমি জমা দিয়েছি। এগুলো আস্তে আস্তে হবে, আমাদের করতে হবে, এটা আমার লক্ষ্য। আপনি বললেন আপনি কি করবেন, এটা হচ্ছে আমার, এটা এখানে একটা ইলেকট্রিক
খুব সমস্যা। আপনি যখন অফিসে ছিলেন, আমাদের যে বিধায়ক কার্যালয় ওখানে দেখলেন ইলেকট্রিক চলে গেছে, আমরা সবাই দরদর করে দিচ্ছি। এভাবে এখানে ইলেকট্রিক চলে যায় 2-3 ঘন্টা করে। কেন? কারণ লোড নিতে পারে না, একটা সাবস্টেশন প্রয়োজন। এত বড় একটা মন্দির আছে, বিদেশিরা আসছেন, মানে বিদেশের লোক আসছেন, কি ইমেজ তৈরি হচ্ছে? এইগুলো তৈরি মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, এতদিন নজর দেননি। এই যে টিডিএ আছে, তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, এর মাথায় ফিরাদ হাকিমকে বসিয়ে দিয়েছে। এই যে তারকেশ্বর মন্দিরের ঠিক অপোজিটে হনুমান ঘাট, বলতে গেলে অনেক কিছু বলতে হয়। হনুমান ঘাটের সামনে ফিরাদ হাকিম একটা নীল সাদা স্ট্রাকচার বানিয়ে দিয়েছেন, কি পাম্পিং স্টেশনের নামে, দুধ পুকুর পরিষ্কার হচ্ছে। আরে কোণে করো, কোণে কোনো জায়গায় করো, ওই হনুমান ঘাটটা ব্লক করেছেন কেন? হনুমান ঘাটের পাশে তো একটা হনুমানজির মূর্তি থাকতে পারতো। আমরা আরতির ব্যবস্থা করতে যাচ্ছি যাতে এপার থেকে দেখা যায়, তখন যারা পরিকল্পনা তৈরি করছে মন্দির করতে বলতে কি করে হবে, ও তো গার্ড করে দিয়েছে নীল সাদা বিল্ডিং। আমি বললাম অত টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছে, আমরা ভাঙবো? বিপদে ফেলে দিয়ে গেছে, 15 বছরে পিছিয়ে নিয়ে গেছেন সবকিছু। আমি তারকেশ্বরের কথাটা বলছি। চাকরি বাকরি নেই, একটা কেন্দ্রীয় বিদ্যালয় এখানে হচ্ছিল, নিয়ে চাপাডাঙ্গা নিয়ে গেছে। হাসপাতালের পরিস্থিতি আপনারা নিজে দেখে এসেছেন, মদের বোতল পড়ে আছে। তো এই অ্যাম্বুলেন্স নেই, সরকারি অ্যাম্বুলেন্স আছে কিনা জিজ্ঞাসা করছি আমার প্রয়োজনে, একজনের মাথা ফেটেছিল বলে। বিএমএস সাহেব বলেছেন কোনো সরকারি অ্যাম্বুলেন্স নেই। তারপর আমি জানতে পারলাম 1-2 আছে, তাও ঠিক করে চলে না। আমি ভাবতে পারছি না, এত বড় একটা জায়গা সরকারি অ্যাম্বুলেন্স নেই, অ্যাম্বুলেন্স পরিষেবা নেই। কি পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে বিধানসভাটা। কিছুক্ষণ আগে অন্নপূর্ণা ভান্ডারের কথা বললেন, তো সেখানে শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন খুব সহজ সরল ভাষায় সেই ফর্মটি হবে, এবং যাতে যে মহিলারা শিক্ষিত নন খুব একটা, তো তারাও যাতে ফর্মটি খুব সহজভাবে পূরণ করতে পারেন। কিন্তু ফর্মটা যখন আমরা সামনে দেখি, একটি 12 পাতার ফর্ম, অনেক ডিটেলস থাকছে সেখানে, নানা সমস্যার মুখে পড়তে সহযোগিতা করবেন তো। ক্যাম্প আছে 15, 16, 17, 3 দিন ক্যাম্প হবে ব্লকে ব্লকে। অসুবিধা হলে যোগাযোগ করবেন, অফিসাররা থাকবেন, আমরাও থাকবো, অসুবিধা নেই। এটা একটা লং প্রসেস, মানে আজকেই করতে হবে, কালকেই করতে হবে, বা 3 দিনের মধ্যে করতে হবে এমন কোনো বিষয় নয়। এটা একটা লং প্রসেস, এবং এই প্রসেসে 15, 16, 17 তারিখের কথা বলছি। এই প্রসেসে আপনার দেখবেন প্রত্যেকটা ফর্ম সুন্দরভাবে ফিল আপ হবে। যদি না হয় তারা আরো সময় পাবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আমি একটা জিনিস খুঁজছি, আপনাকে বলে দেবো, বলতে সুবিধা হবে। জনকল্যাণ শিবির 15, 16, 17, সেই জনকল্যাণ শিবিরে ফর্ম ফিল আপ হয়ে যাবে, অসুবিধা নেই। যে অসুবিধা হলে আমরা আছি তো, জনপ্রতিনিধি আছি। আমরা তৃণমূলের মতো লোক নই যে ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য কিছু কাটমানি নেবে দলীয় কর্মীরা। মানুষকে সাহায্য করার জন্য আমাদের বিজেপি যারা করে মতাদর্শের জন্য করে। অনেকেও বলছেন যে যখন তারা লক্ষ্মীর ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করেছিল 1-1.5 পাতার মধ্যে সেখানে কমপ্লিট হয়ে গেছে, যে কি এমন আছে যে 12 পাতা ধরে ফর্ম ফিল আপ করতে হচ্ছে? আছে বলেই তো 12 পাতা করতে হয়েছে। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে এলেন 2014 সালে, তখন দিল্লিতে বায়োমেট্রিক সিস্টেম করে ফেস ম্যাচ করে অফিসে ঢুকতে হচ্ছিল বলে অনেকেই বিরোধ করেছিল যে কেন হবে। আমি তো দেখলেন, আমি বিধায়ক কার্যালয়ে ঢুকছি, ওই সই করে সিগনেচার করে দিচ্ছি। একটা নিয়ম থাকবে তো। আপনি যত নিয়মে গাফিলতি দেবেন তত জল মিশবে। জল যাতে না মেশে, যাতে যেটা প্রয়োজন, যার প্রয়োজন তারা পায়, সেটার চেষ্টা সরকার করছে। 3000 টাকা করে সরকার দিচ্ছে। তৃণমূল বলতো যে আমরা এটা দিচ্ছি, আমাদের ভোট দিন। 1500 টাকা। আমরা এটা কথাটা কোনোদিন বলবো না, আমরা বলবো মানোন্নয়নের জন্য দিচ্ছি। লাখপতি দিদিতে আপনারা আবার অ্যাপ্লাই করুন, লোন নিন, ব্যবসা করুন, স্বনির্ভর হন। আমরা চাই, ওই অন্নপূর্ণা চাই না বা ওই লক্ষ্মী চাই না তাদেরকে লাইনে দাঁড়িয়ে শুনতে হবে, যে ভোটের লাইনে দাঁড়িয়ে যে আমরা টাকা দিচ্ছি, আমাদের ভোট দিন। তাদের ইচ্ছা তারা ভোট দেবে কি দেবে না। তৃণমূল এই কালচার তৈরি করেছিল যে ভোট দিতে হবে টাকা নিলে। আমরা সেটা বলবো না, আমরা মানুষকে সহযোগিতার জন্য দিচ্ছি। আর আমরা চাই বাংলার অন্নপূর্ণারা, তারা গোটা পরিবারটাকে দেখুন, স্বনির্ভর হোক, এটুকু আমাদের লক্ষ্য। তৃণমূলে আমরা বারবার দেখেছি যে কোনো প্রশাসনিক বৈঠকে বিরোধীদের কোনো জায়গা ছিল না, তাদের আমন্ত্রণ জানানো হতো না। কিন্তু এই কিছুদিন আগে আমরা দেখলাম যে কাকলি ঘোষ দস্তিদার সেখানে উপস্থিত, এবং এছাড়াও তৃণমূলের নানা সাংসদ বিধায়করা সেখানে উপস্থিত। হ্যাঁ, তৃণমূলের যারা বিধায়ক ছিলেন, ঠিক আমি সিটে বসে আছি, আমার পাশেই চুঁচুড়ার বিধায়ক বসেছিলেন, সামনে চন্দননগরের বিধায়কেরা বসেছিলেন। তো
তো আমি পেছনে আমাদের তৃণমূলের যারা বিধায়ক এসেছেন তারা বসেছেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী উপর থেকে বললেন যে ওখানে আপনারা বসে আছেন, আপনাদের কোনো বক্তব্য, শুধু বসে থাকা নয়, কোনো বক্তব্য থাকলে বলুন। তারাও ইন্টারাকশন করেছেন। কাকলি ঘোষ দস্তিদার তার যা সমস্যা তিনি বলেছেন। তো এটা গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র এটাকেই বলে। মুখে সিপিএম বলতো সংসদীয় গণতন্ত্র, তৃণমূল বলতো সংসদীয় গণতন্ত্র, আসলে মানতো না। এটা বিজেপি মানছে, কারণ এটা শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি, তার মতাদর্শ, অটল বিহারী বাজপেয়ীর পার্টি, পদ্মফুল এবং নরেন্দ্র মোদীর সৌজন্যে যে পার্টিটা চলছে, তার মতাদর্শ এটা। মতাদর্শে আপনার দেখতে হবে আগে মতাদর্শটা কি। মতাদর্শ যদি ওদের মতো চুরি ছাঁচরামি হয় তাহলে ওরা এটা করবে। আমাদের মতাদর্শ দেশ নির্মাণ। কে কোন পার্টি প্রথম বলে যে ব্যক্তির আগে দল, দলের আগে দেশ? কোন রাজনৈতিক দল বলে বলুন? আমরা বলি। দেখা যাচ্ছে যে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের পাশাপাশি চেয়ারম্যান সুশান্ত ঘোষ পদত্যাগ করেছেন এবং কাকলি ঘোষ দস্তিদার তিনিও তার সমস্ত রকম যে তৃণমূলী পদে ছিলেন সেইগুলো ত্যাগ করেছেন, আজই ইস্তফা দিয়েছেন। এই তো সন্ধে হয়েছে, সবাই তো বুঝতে পারছে আগে যন্ত্রণায় পার্টিটা করতো, আস্তে আস্তে সবাই বলছে ভাই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। অবস্থা সবার মিলে, যারা বিরোধী রাজনৈতিক দলের এমপি এমএলএ আছে সবাই মিলে কাজ করুন। পঞ্চায়েতে যারা লোক আছে, আমি পঞ্চায়েতে বৈঠক করতে গিয়ে ব্লকে বলেছি যে আপনারা ভয় পাচ্ছেন কেন, সিএম নিজে বলেছেন আপনারা কাজ করুন, কাজ করুন। কিন্তু কাটমানির যে প্রকল্পটা আপনারা সাজিয়েছিলেন ওটা বন্ধ করুন, ওই ঝাঁপটা বন্ধ করুন। যে সমবায় সমিতি, গাদা গাদা দুর্নীতি, অডিট হবে। 100 দিনের কাজের অডিটের রিপোর্ট চলে এসছে, অডিট করাতে হবে। তা আপনি আপনার মেয়েকে 100 টাকা দিলেন, বাজারে পাঠালেন, তো সেই মেয়ে 100 টাকায় আপনি বলেন চাল নিয়ে আসুন, তো চাল না নিয়ে এসে 100 টাকায় চকলেট খেয়ে মামা বাড়ি চলে গেল। তা আপনি কোনো হিসাব পাচ্ছেন না, পরের বার আপনি আর মেয়েকে আর 100 টাকা দেবেন? তার জন্য বন্ধ ছিল 100 দিনের কাজ। এবার যে টাকা খরচ করেছে চকলেটের জন্য, আপনি মেয়ে মা বাড়ি থেকে ফিরে আসার পর আর হিসাব নেবেন না যে 100 টাকা কি খরচ করেছো বাবা, উত্তর দাও। সে উত্তর দেবে, উত্তর দিতে না পারলে ঘর থেকে স্ত্রী ঘরে যাবে। আর এখানে তারকেশ্বরে ডিপ ক্লিনিং শুরু হয়ে গেছে আজ থেকে। একজন গুন্ডা মস্তান বন্দুক নিয়ে ঘুরছিল, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তৃণমূলের রাইট হ্যান্ড ছিল, এখানকার তৃণমূলের যিনি প্রার্থী আগের বিধায়ক, তার রাইট হ্যান্ড। ওই নামও নিতে চাইছি। যত জঞ্জাল পরিষ্কার হবে তত ঝাঁ চকচকে পরিবেশ হবে। এই তারকনাথ করিডোর তৈরি হবে, কি করে তৈরি হবে? এত পরিষ্কার করতে হবে, নোংরা পরিষ্কার হবে হচ্ছে। এই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার সাথে সাথে আমরা দেখছি বিভিন্ন দুর্নীতির, পুরনো যে দুর্নীতি ছিল তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সুজিত বোস, সোনা পাপ্পুর পাশাপাশি তালিকা লম্বা, অবশ্যই অনেক বড় লম্বা। আগে দেখতেন না যে তালিকা খুলে খুলে কয়েকটা সিনেমাতে কয়েক চরিত্র আছে, তালিকা খুলে খুলে নাম দিতে, বিরাট বড় তালিকা। ভানু গেল জমালা, মানুষ যে সিনেমা আছে জমালয়ের জীবন্ত মানুষ, ওরকম বড় তালিকা রয়েছে। শান্তনু সিনহা বিশ্বাস তো অলরেডি গ্রেফতার হয়েছেন এবং তার কান্দির বাড়িতে। দেখুন, কে গ্রেফতার হবে কে হবে না তা আমি জানি না, তা ঠিক করবে পুলিশ, এটা পুলিশের কাজ। আমরা বলেছি ফ্রি হ্যান্ড। চুরি করেছে জেলে, গুন্ডামি করেছে জেলে, তোলাবাজি করেছে জেলে, মহিলাদের উপর অত্যাচার করেছে জেলে। আর মহিলাদের উপর অত্যাচার করলে সিএম তো বলেই দিয়েছেন আগে, সকালে নেবে বিকেলে খরচ। এই যে দুর্নীতির বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তো কয়লা কেলেঙ্কারিতে নাম রয়েছে, তার বিরুদ্ধেও কি ব্যবস্থা নেওয়া হবে? মানে ঠিক করবে তদন্তকারী আধিকারিকরা, নেবে, কেন নেবে না? নেবে, কেউ পার পাবে না, আইনের ঊর্ধ্বে কেউ না। এই শান্তনু সিনহা বিশ্বাস তো মমতা ব্যানার্জির যথেষ্ট ঘনিষ্ঠ। কি এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। প্রয়োজনে যে জেলে যাওয়ার আপনারা ভাবতেই পারছেন না, সেও চলে যাবে। দুর্নীতিতে যাদের যাদের নাম আছে, যা প্রমাণ আসবে, অ্যারেস্ট হবে। অ্যারেস্ট কে হবে সেটা আমরা ঠিক করে দেবো না, সেটা পুলিশ ঠিক করবে অ্যারেস্ট কাকে করতে হবে। পুলিশ দেখবে যে কে কে দুর্নীতি করেছে, ইডি দেখবে, সিবিআই দেখবে। এটা আমাদের দপ্তর নয়, আমাদের চিন্তা ভাবনার বিষয়। প্রকল্পগুলো কি করে মানুষের কাছে পৌঁছয়, কিভাবে এলাকা পরিষ্কার রাখা যায়, ডিপ ক্লিনিং করা যায়, যাতে তাণ্ডব না চলে, অশান্তি না হয়।
আমরা কিছুদিন আগে একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় খুব দেখতে পাচ্ছি যে একজন নাবালিকাকে গণধর্ষণ করে তার ভিডিও বানানো হয়েছে এবং তাকে নানাভাবে ভয় দেখানো হচ্ছে। তো কিছু মানুষ সেটারই জানতে চাইছে যে সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন, কেউ এই নিয়ে কোনো কথা বলছে না কেন? কে বলছে না? সবাই বলছে, সবার নজর রয়েছে। আমি তো বললাম, মহিলাদের উপর অত্যাচার হলে সকালে জমা, পরে খরচ। এটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্ট্যান্ড করবেন, ভরসা রাখুন। অসংখ্য ধন্যবাদ।